মহাশ্বেত দেবীর লেখা হারুন সালেমের মাসি। হ্যাঁ বন্ধুরা, একদম তোমরা সঠিক শুনেছো, মহাশ্বেত দেবীর লেখা হারুন সালেমের মাসি। আমি পার্ট 2, এটা পার্ট 2। যারা যারা পার্ট 1টা দেখোনি এখনও, অবশ্যই তাদেরকে রিকোয়েস্ট করছি পার্ট 1টা দেখে এসো আগে, না হলে এই ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবে না। তোমরা যা বলছি কিচ্ছু বুঝতে পারবে না। পার্ট 2টা 1টা দেখে এসো। হ্যাঁ, আমরা ছিলাম এটা খুবই দুঃখ ভরা একটা গল্প, তাই তোমাদের শুনতে হবে। দুঃখের যেহেতু ভরা একটা গল্প, বিরাট মানে কি বলবো তোমাদেরকে, দুঃখতে গল্পটা তৈরি করেছেন মহাশ্বেত দেবী। ওর মা তো মরে গেল, এখানে পর্যন্ত আগের দিন আমরা ছেড়ে দিয়েছিলাম। ওর মা তো মরে গেল, ছেলেটা এখনও ওই ঘরে যোশী দুটো ভাত খায়, উঠানে ঘুমায়, ঘরে দরে উঠে বসে না তো। দেখো বাবা, ছোঁয়ানে পাই, একাকার করো না। হ্যাঁ, বলতে ভুলে গিয়েছিলাম, যারা যারা লাইক করো নি, একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও টার্গেট 40 চ্যানেলটাকে প্লিজ। তোমাদের কাছে একটাই অনুরোধ, না হলে টার্গেট 40 চ্যানেল আগে যেতে পারবে না। আর তোমাদের জন্য আমি ভিডিও বানানোর নতুন নতুন মোটিভেশনও পাবো না। একদিন আমি 3-4টে করে ভিডিও আপলোড করে দিই তোমাদের জন্য, খালি তোমরা দেখো বলে। ওর মা তো মরে গেল, মানে কার মা মরে গেল? আমাদের যে গল্পের হারার মা মরে গেল। কার মা তাহলে বন্ধুরা? ওর মা তো মরে গেল, হারার মা মরে গেল, ছেলেটা এখনই ঘরে যোশী দুটো ভাত খায়, উঠানে ঘুমায়, ঘরে দরে উঠে বসে না তো। দেখো বাবা, ছোঁয়ানে পাই, একাকার করো না। না না, উঠোনে থাকে, ওরই শানকিতে খায়। শানকিতে মানে শান্তিতে। আমি ওর ওপর থেকেই ভাত দিই, ওর কেউ নেই, তাই তো তোরে শুধাই। যোশী, তুই তো যাস শহরে, ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি সেটা? থাকার মধ্যে তো ঘরটুনি শুধু। ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুম ওই মুকুন্দবাবুর কাছে, তাই নাকি? নয় তো কি? হা ভগবান, এক কাজ করতে পারি কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে ওই ছেলে। তবে আমার কি? তোমার মাসি ভীমৃত, ভিক্ষে করে খাবে না খাবে না, খাবে কি খাবে না সেটাকে আমার দেখার বিষয়? তোমরা কি, তোমারই বা কি, আমারই বা কি? যোশী, সে কথা সত্যি, তবে কি যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি, এখনও পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয়। 7 বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। গৌরবীর কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল। যোশী বলল, তোমাদের দেশের রীতিকানুন জানে না মাসি? তবে মুকুন্দবাবু জানালেন, পরে তোমায় খেদা করবে, মানে খেদা মানে তাড়িয়ে দেবে। খেদা করবে কি কথা রে মুকুন্দ? আমার কে হয় জানিস? আপনা জনা মানে আপনজন, তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত খাও। গৌরবী কেঁদে ফেলল। যোশী বলল, দয়া দেখালে 2 গাল মুড়ি দিলে তো বুঝি। তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যের ভালো করতে। আমি বলি, শোনো, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি, বাঁচে মরে বুঝুগা। শহরে কি ছেলে বাঁচে না? বাজারে আমের আঁটি চুষে, পচা কলাটা বেলাটা খেয়ে, ফুটপাতের ঘুমিয়ে অমন লাখটা ছেলে বড় হচ্ছে। আচ্ছা শোনো, তাজা হবে একবার একটা বুদ্ধি করি কি? ধরো নিবারণের কাছে যায়, সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে, ইলেকট্রি নিচ্ছে। তোমার কথা কে শুনবে তাহলে? মা বলে, যদি ভাবতো তাহলে কি তোমার এই অবস্থা হয়? তাহলে মানে তাহলে, এটা তাহলে বলেছে মানে তাহলে কি তার নিজের কপালকে বলগা,
যোশী উঠে দাঁড়ালো, বলে গেল, খাওয়া দাওয়া ছোঁয়া নেপা সৃষ্টি করো না মাসি। তোমার ব্যগ্যতা করি মুকুন্দবাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ, ঘরের মানুষ বলে ছেড়ে দেবেও। মুকুন্দবাবু এই বাড়িতে মনসাঘট পুজো করলো, মনসাঘট একটা পুজো করলো। ভাদ্রে পাটা কাটল আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো, রাগ করবে, বেজার রাগ করবে। গৌরবীর ভেতরটা ভয়ে শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাত ধরে বলল, কারেও বলিস না যোশী, তোর পা ধরি। আর শোন, মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গাল হাত দিয়ে ভাবতে বসল গৌরবী, কি করে এখন আর কোথায় যায়। মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে। গৌরবী ৭-৫ ভেবে কাপড়খানা কাচতে বসলো। নিবারণ যদি একটু বুদ্ধি দেয়, যদি বলে, এসো আমার কাছে থাকো, আহা, তেমন ভাগ্য কি হবে না। হারার মাকে যখন ওরা গোর দিল, মানে মৃত্যু, হারাও এক মুঠো মাটি দিল, গৌরবী কি ছেলের হাতের আগুন পাবে না ভেবে গৌরবীর চোখে জল ভরে এলো। নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেওয়াল, উঠোনে চাপা কল। গৌরবী ঘরের এখানে ওখানে খড়ের নটি গোজা, বকফুল আর বাজা আম গাছটার, মানে বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয়ে যাচ্ছে। সন্ধে হলে শেয়াল উঠোনে দিয়ে হাঁটে। সেবার শীতকালে তো খটাস না বনবেড়াল এসে ঘরে ঢুকেছিল। খটাস মানে হচ্ছে বনবেড়াল। এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না। নিবারণের বউ বলল, দেখে নজর দিও না মা, নজর দিও না, দেখে নজর দিও না মা, নজর দিও না। দুই প্রাণী খেটে খুঁটে এটুনি দাঁড় করিয়েছে। না বাছা, নজর মানে নজর দিইনি। এসেছে সব, চা খাও, জল খাও, দে বউ একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার, জানি। আর দেখো, বউ আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো। তারপর ছেলেকে বলল, পয়সা নিয়ে দোকানে যা, চা পাতা কিনে আন, ঠাম্মা চা খাবে। ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে 2 টাকা বের করে গৌরবীকে দিল। বলল, ছেলেকে বলো না যেন এ আমার সুপুরি কেটে উপায় করা। সুপারি, সুপারি, সুপুরি মানে হচ্ছে সুপারি। এই কাপড়খানা ধরো, এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে বলবে কি, তোমার ছেলের একটা নাম পরিচয় নেই। তা বটে। গৌরবী টাকা নিল, কাপড় নিল, এ কথা তার একবারও মনে হলো না। মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্তি করে রাখে না কেন। কিছুক্ষণ পরে গৌরবী কান খাড়া করলো। আশ্চর্য, নিবারণের ঘরে রেডিও বাজছে। কোথাকে পেল ও বউ, মানে কোথায় পেয়েছে ও বউ? দোকান থেকে। কত দাম? ও বউ বলো না, জানি না মা, হোক না হোক 150 টাকা হবে। 150 টাকা? গৌরবীর মাথা ঘুরে গেল। 150 টাকা যদি গৌরবী হাতে পায় তবে এখনই তার কপাল ফেরে। আমাকে 100 টাকা দিবি বউ? কথকে গাছ থেকে পেড়ে এনে দেব, তবে একটা গরু কিনি, ঘুঁটে গোবর দিয়ে দুধ বেচে আমরা 2 প্রাণী বেশ চালিয়ে নেব। 2 প্রাণী? ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে, তার মা বাপ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই রে, বড় অভাগা। নিবারণ সে কথা শুনেই রেগে গেল। ও মাসি, বোনপো দুধ খাবে, আমি গরু কিনে দেব? যাও যাও, মেলা বোকো না। শোনো নিবারণ, ছেলেটার কথা শোনো। কি কথা? ছেলেটার মা গৌরবী সব বলে গেল। কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে নিবারণের মুখ অন্ধকার হয়ে গেল। নিবারণ বলল, তুমি নইলে এমন শত্রু আর কে হবে? আমি তোর শত্রু?
নয়তো কি এ কথা প্রচার হয়ে গেলে তোমার আমার প্রাচিত্তির করতে হবে না। কেন প্রাচিত্তির করতে হবে না কেন? আমি কি তাকে ঘরে রেখেছি, না হাঁড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব, হারাটা তার একটা ব্যবস্থা যদি করে দিস, তাই বলছি। এতে প্রাচিত্তির কথা ওঠে কোথা থেকে? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে। তোমার প্রাচিত্তির করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, এসব কথা তুমি বোঝো। যাও যাও, মেলা বকো না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব। কি ভেবে নিবারণ বলল, তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে। আমার মা হয়ে ওই অজ গায়ে পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না বটে। তবে ওই পাপ বিদায় করো, তারপর ভেবে দেখব। খবর দিয়ে জানালে ছেলেটা বিদায় করো। এখন আমাদের দেশে দেশে গায়ে যুদ্ধ হচ্ছে। আজ গায়ে থাক, জানতে পারো না কিছু? রোজ কত লোক এসে এপারে উঠছে, তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি, মনে পড়ে বউকালে চলে এলাম, দেশ ভাগ তারপরে হলো রে। সেখানকার মানুষও আসছে কত, ওখানে ওকে ওরা খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে খাবে না। মরে যাবে না, মরলে মরবে। রোজ দিন হোতা মানুষ মরছে না, ওর কপালে থাকে তো মরবে ও। নিবারণ হঠাৎ হাসি পেল, বেশি খানিকটা হেসে নিল নিবারণ। তারপর বলল, এখন এসো, ওর ব্যবস্থা করো। তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কি না। তোমার আবার নাতি হবে যে, সেই জন্য ওনাকে বলা কেন বাপু? শাশুড়ি নিয়ে ঘর করিনি, তা বলে কি আমার তিনটে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে সাধ্য হয়েছে, তাই বলো, আমার দোহাই দাও না। তাও কেন তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? ওরে আমার মা সোয়াগী ছেলে, আমার মাকে তুই তাইতে তুমি 21 টাকা নাওনি, শুধু দিয়েছিলে সেই কথা মনে করো একবার। তবে রে, দুজনে ধুন্দুমার ঝগড়া। গৌরবীর ইচ্ছা হচ্ছিল হারার ওপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো। একটু কেরাচিন মানে একটা কেরাসিন বলে তেল থাকে, কেরাচিন দিয়ে বা ওকে সাহায্য করে। ওটা কেরাসিন হবে না, কেরাচিনি। রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ার শুলো। গৌরবী আর হারা রাতে ঘর আর দোয়ারে শুলো, ঠিক আছে? তারপরে হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়। কিন্তু গৌরবীর বুকের ভেতর কেন যেন না না বলতে লাগলো। সে কি হারার মানা? নিবারণের মাকে গৌরবীকে মানা করতে লাগলো। কদিন বা মুকুন্দ এলো, এ কি কথা শুনেছি পিসি? কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছ? আশ্রয় আর কি, ও একা, আমিও একা। সন্ধেবেলায় ওই উঠোনে পড়ে থাকে। না পিসি, এ কথা ভালো নয়। এখন দেখো, যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই, ঠিক আছে? আমার এই ভিটেটা পালবাবুদের দেব। ওরা পার্টি করে খুঁটির জোর আছে, ওরা এখানে গুদম করবে। কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা একথা শুনলে খুব রাগ করবে। ওদের পুজো আর্চনা আছে, তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদায় করে নিজের ঘরে গিয়ে ওঠো। বউ আমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ, তা দেখা যা পার করো। তবে ও ছোঁড়াকে যদি বিদায় না করো, আমার ভিটে ছেড়ে দেব। ও বাপ মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব? তা আমি কি জানি? মুকুন্দ জুতো মশিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল।
মর মর, তোর জন্য আমার এত দুর্ভাগ্য, তোর জন্য আমাকে সবাই কুকুর তাড়া করে। মর তুই, যেখানে ইচ্ছা বিদায় হও। হারা ভয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল। বসে বসে মার জন্য কাঁদতে লাগলো। কেঁদে কেঁদে যখন হারা ঘুমালো তখন বিকেলে হয়ে গেছে। ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আসা করতে লাগলো। যেন কে বলল, চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে, সব ঠিক আছে। হারা চোখ খুলে নিমনিমে অন্ধকার, কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা না কি? মা তো নয়, মা মরে গেছে। তবে কি মাসি গো? হারা ভয়ে কেঁদে উঠল। ওঠ হারা, আমি মাসি, ওঠ হারা, আমি মাসি। মাসি? হ্যাঁ চল, আমরা চলে যাব। কোথা? শহরে। শহরে যে তুমি যাও না, তুমি হাঁটতে পারো না যে? পারবো হারা, শোন, আমরা শহরে যাব। সেখানে কেউ কারোর কোনো কথা জানতে চায় না, কেউ কারে চিনে না। সেথা আমরা কোথা থাকবো মাসি? ফুটপাতে রে, কী খাবো? ভিক্ষে করব? কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না, ভিক্ষে করব। হ্যাঁ রে, পথে পথে ভিক্ষে করব, পথে বসে রাঁধবো, ফুটপাতে শোবো। কাপড় নেতা গেরি মাটিতে রং করলে ময়লা হয় না। জসির কাছে আমি সব জেনে নিয়েছি, চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল শহরে। গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলেই আর কোনো ভয় থাকে না। আমি জানি না এখানে কিন্তু কেন গল্পটা শেষ করেছে, কিন্তু আর একটু গল্পটা বাড়ানো উচিত ছিল। এখানে যেহেতু গল্পটা অনেক ভালো, সেহেতু আর একটু বাড়ানো উচিত ছিল গল্পটা। কোথায় শেষই তো দেখতে পেলাম না। তারা শহরে চলে গেল। শহরে যাওয়ার বাদে একটা সমুদ্রর মতো, তারা এখানে মিশে যেতে পারলে কোনো ভয় নেই। এখানে শেষ করে দিয়েছে। আর একটু বড় হলে অবশ্যই ভালো হতো। এটা মহাশ্বেত দেবীর লেখা। তিনিও শহরে, ভারতের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তিনি পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় রাজ্যের আদিবাসী উপজাতিগুলির অধিকার। বিভাজনের পরে তিনি পশ্চিমবঙ্গে চলে আসেন, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পাঠভবনে লেখাপড়া করেন এবং সেখান থেকে স্নাতক পরীক্ষা উত্তীর্ণ হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরাজি সাহিত্য স্নাতক হন। ঠিক আছে। এবং তার উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে ছিল 1084 মা, রোদালি, অরণ্যের অধিকার ইত্যাদি। তিনি সাহিত্য একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তার চতুর্থ দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান যথাক্রমে পদ্মশ্রী, পদ্মভূষণ লাভ করেন তিনি। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গভূষণ ভূষিত হন তিনি। এটা ধরতে গেলে একটা দুঃখময় কবিতা। তার মা মরে গেল এবং সে একটা মাসির কাছে। মাসিটার নাম কি? মাসিটার নাম তোমরা অবশ্যই মনে রাখবে, ঠিক আছে? গৌরবী। আর আমাদের ওই ছেলেটার নাম কি, যার মা মরে গেল অভাগা, সে? হারা। অবশ্যই এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে ধরো তোমাদেরকে 5 নাম্বার লিখতে দিল, এখানে কিন্তু অবশ্যই তোমাদেরকে নামটা তো তোমাদেরকে লিখতে হবে এবং কে লিখেছে। মহাশ্বেত দেবী লিখেছে, যেমন হারু সালেমের মাসিটা, সেরকম তোমাদেরকে ভালো করে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে। একটা ছিল মাসি, তোমার একটা ছেলের, তার মা মরে গেছিলো, সে একটা অন্য জাতির ছেলে এবং তাকে সে ঘরে খেতে দিচ্ছিল এবং কিছু লোক তাকে শেষকালে তাড়িয়ে দেয় ঘর ছাড়তে বলে। তার ছেলেও তাকে দেখে না এবং সে তার মানে ছোট যে ছেলেটা, অন্য ধর্মের ছেলে, তাকে নিয়ে শহরে চলে যায় এবং শহরে গিয়ে তারা মিশতে পারলে ভালো, তারা ভিক্ষা করে খাবে। এতটুকুই আজকের আলোচনা আমরা করলাম, ঠিক আছে? আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই যারা পার্ট 2টা দেখা হচ্ছে নি তারা অবশ্যই দেখবে। আর কেমন করে বুঝাতে পারলাম, কেমন তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই আমাকে একটু কমেন্ট করে তোমরা বলবে। আর একটা লাইক সাবস্ক্রাইব করে যেও অবশ্যই। টার্গেট 40 চ্যানেলকে তোমাদেরকে আগিয়ে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু চলছে না, ঠিক আছে? হচ্ছে না, বাড়াতে হবে, আরও বাড়াতে হবে টার্গেট 40 চ্যানেলকে। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও বাংলা, অবশ্যই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই জয়েন করে যাবে। ওকে, সকলকে বাই।